এক সময় বিক্রমপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন সমুদ্রবর্মন। উনি একজন যোগ্য রাজা ছিলেন প্রজাদের। শুধু উনি নিজের সন্তানের মতো রাখতেন না, বরং তাদের সমস্ত কথা শুনে তাদের বিচারের ব্যবস্থা করতেন। তিনি তার মন্ত্রীর কোনোদিন অনাদর করেননি। তারপর একদিন, মন্ত্রী মশাই, প্রতিদিনের মতো আজকেও আমি জঙ্গলে শিকার করতে যাচ্ছি। তার জন্য কি আপনি সব বন্দোবস্ত করেছেন? করে দিয়েছি মহারাজ। আজকে আপনার সাথে আমাদের রাজবৈদ্যের পুত্র অনন্ত আসতে চলেছে। খুব ভালো কথা মন্ত্রী মশাই। এইভাবে আমাদের রাজদরবারে কর্মরত কর্মচারীদের পুত্র সন্তানদের শিকারে নিয়ে যাওয়াটা আমার সত্যি খুব ভালো লাগে। এইভাবে আমাদের রাজ্যে যুবকদের মধ্যে কি কি প্রতিভা আছে সেটা আমরা ভালোভাবে জানতে পারবো। আর এইভাবেই পরের দিন সকাল হতেই রাজা সমুদ্রবর্মন তার রাজবৈদ্যের পুত্র অনন্তের সঙ্গে শিকারে গেলেন। অনন্ত খুবই বলশালী ছিল আর নিজের স্বাস্থ্যের যত্ন নিত। কিছুক্ষণ পরেই তারা জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু সন্ধে হয়ে গেলেও তারা একটাও শিকার পায় না। অবশেষে রাজা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়েন। কি হলো অনন্ত? আজ তো আমরা একটাও জন্তু খুঁজে পেলাম না শিকারের জন্য। আমার অনেক ক্লান্ত লাগছে। তুমি একটু এই এলাকার আশেপাশে গিয়ে দেখো কোনো ফল টল পাও কিনা। ততক্ষণ আমি এই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই গিয়ে ফল নিয়ে আসছি। আপনি এখানেই বিশ্রাম করুন। এটা বলে অনন্ত জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। অন্যদিকে গাছের নিচে বিশ্রাম করতে করতে রাজা একটা আওয়াজ শুনতে পায়, যার জন্য সে আশপাশ দেখতে থাকে। আর তারপর উনি দূর থেকে একটা গন্ডারকে তার দিকে দৌড়ে আসতে দেখেন। তাকে দেখে রাজা সমুদ্রবর্মন তার হাতিয়ার একদিকে রেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হতবাক হয়ে। আর ওই গন্ডার নিজের শিং দিয়ে সমুদ্রবর্মনের ওপর আক্রমণ করার জন্য প্রচন্ড বেগে ছুটে আসে। তখনই ফিরে এসে অনন্ত ওই জন্তুটাকে রাজার দিকে ছুটে আসছে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার দিয়ে একটা কলা গাছের মাথা কেটে দেয় আর ওই কলা গাছটাকে নিজের কাঁধে তুলে দাঁড়িয়ে থাকে। গন্ডার যে সামনে আসে, চোখের পলকে ওই কলা গাছটাকে সোজা গন্ডারের শিঙে ছুঁড়ে মারে। গন্ডার কলা গাছের ওজন সামলাতে না পেরে নিচে পড়ে যায়। রাজার প্রাণ বেঁচে গেল এটা ভেবে রাজা ধীরে ধীরে উঠে অনন্তের দিকে উদ্দেশ্য করে বলে যে, খুব ভালো যুবক, খুব ভালো। তোমার তো দারুণ গুণ আছে। গন্ডারটা হঠাৎ করেই সামনে এসে পড়ায় আমি বুঝতেই পারছিলাম না আমাকে কি করতে হবে, কিন্তু সঠিক সময়ে তুমি এখানে এসে আমার প্রাণ বাঁচিয়েছো। মহারাজ, গন্ডারটাকে দেখে প্রথমে আমিও বুঝতে পারিনি কি করা উচিত, কারণ গন্ডারের চামড়া খুব মোটা হয়, যা দিয়ে ও নিজেকে সুরক্ষিত রাখে। এই জন্য ওকে তলোয়ার বা বাণ দিয়ে মারতে পারতাম না। আর এটাই কারণ হলো মহারাজ যে আমি একটা কলার গাছ কেটে ওর নাকের ওপর ফেলে দিয়েছি, যার ফলে ওর নাকের ওপর ওজন বেড়ে গেল আর ও নিচে পড়ে গেল। যাই হোক অনন্ত, আমি তোমার প্রতিভার প্রশংসা করছি। ঠিক আছে, এখন অন্ধকার হয়ে আসছে, তাই আমাদের যাওয়া উচিত। চলো। অনন্তের সাহস সমুদ্রবর্মনের খুব পছন্দ হয়েছে আর ওর প্রতি ধন্যবাদের ভাব রাজার মনে রয়ে যায়। আর তারপরে ওরা দুজন ওখান থেকে বেরিয়ে রাজ দরবারের দিকে চলে যায়। এর পরের দিন মহামন্ত্রীকে ডেকে সমুদ্রবর্মন বলেন যে, কাল যে যুবককে আপনি আমার সাথে পাঠিয়েছিলেন সে সত্যিই খুব প্রতিভাবান। ওই বলশালী যুবক কে ছিল? মহারাজ, আমাদের রাজবৈদ্যের পুত্র। কিন্তু আপনি আগেও তো আমাদের রাজ দরবারের কর্মচারীদের পুত্রদের সঙ্গে শিকার করতে গিয়েছিলেন। আপনি এর মধ্যে কি এমন প্রতিভা দেখলেন যা অন্যদের মধ্যে নেই? আমি এর আগে আমার সঙ্গে যাওয়া যুবকদের মধ্যে যে প্রতিভা এবং জ্ঞান দেখিনি
তা আমি এই অনন্তের মধ্যে দেখেছি। এর আগে জঙ্গলের মধ্যে যদি কোনো সমস্যা আসতো, তার সমাধান আমি নিজেই করতাম। তখন আমার সঙ্গে যারা গিয়েছিল তারা আমি যা করতাম তা শুধু তারা দেখতেই থাকতো। কিন্তু আজকে যখন আমি বিপদে ভয় পেয়ে গিয়েছিলাম, ঠিক সেই সময় অনন্ত সেখানে পৌঁছে আমার প্রাণ রক্ষা করেছে। তাতে কি হলো মহারাজ? ও তো একজন যুবক, তাই তার ভিতরে শক্তি ও সাহস থাকাটা স্বাভাবিক। আর এইভাবে ওই ঘটনার পরেও আরো অনেকবার অনন্ত সমুদ্র বর্মনের সাথে শিকারে নিজের প্রতিভা দেখাতে থাকে। প্রত্যেকবার ওর প্রতিভা দেখে শেষ পর্যন্ত সমুদ্র বর্মন মনে মনে একটি নির্ণয় করেন আর একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রীমশাই, এই অনন্ত যদি ভবিষ্যতে আমার সেনাপতি হয় তাহলে খুব ভালো হবে। মহারাজ, আমাদের সংস্কৃতি অনুযায়ী যে যে পদে কাজ করে সেই পদে তার পুত্রকেই নিযুক্ত করা হয়। এটাই আমাদের পরম্পরা চলে আসছে মহারাজ। তাই এখন আমাদের সেনাপতি পদের জন্য বর্তমান সেনাপতির পুত্র শক্তিপদকে সেনাপতি ঘোষণা করা হবে। অনন্তকে সেই পদ দিলে লোকেরা আমাদের বিরোধিতা করবে মহারাজ। এ আপনি কি বলছেন মন্ত্রীমশাই? প্রতিভার আধারেই কাউকে পদ দেওয়া উচিত। যদি আমরা এইভাবে উত্তরাধিকারীদের পদ দিতে থাকি, তাহলে অনন্তর মতো যুবকদের প্রতিভা সবার সামনে কি করে আসবে? আমাদের এই বিষয়ে ভালো সমাধান খুঁজতে হবে মন্ত্রীমশাই। এইভাবে রাজ্যে বংশধরদের পদবি দেওয়া যাবে না, এটা রাজা সমুদ্র বর্মন বলেন। আর কয়েক বছর পর রাজ্যের বর্তমান সেনাপতি অসুস্থ হয়ে পড়ে আর উনি মারা যান। সেনাপতির পদে এরপরে মৃত সেনাপতির পুত্র শক্তিপদকে কাজে রাখার জন্য মন্ত্রী সংস্কৃতি হিসেবে মহারাজকে বলেন। এই বিষয়ে মহারাজ একাই ভাবতে থাকেন। তখন সেখানে মহারানী লক্ষ্মী আসেন। কি হয়েছে মহারাজ? কোনো সমস্যার ব্যাপারে আপনি ভাবছেন? কি হয়েছে বলবেন? মহারানী, আমাদের বর্তমান সেনাপতির মৃত্যুর পর সেনাপতির পদ খালি আছে, এটা তুমিও ভালো করে জানো। কিন্তু আমাদের রাজ্যে এই পদের জন্য উচিত যুবকরা আছে যারা প্রতিভাবান এবং বলশালীও বটে। এদের মতো যুবকদেরই সেনাপতি পদ দেওয়াটা আমার কাছে উচিত মনে হচ্ছে। কিন্তু মন্ত্রীমশাই বলছেন আমাদের এই রকম কোনো লোক দরকার নেই। যে যে পদের উত্তরাধিকারী সেই সে পদের যোগ্য। সে এই পদটি সামলাতে পারবে কিনা এটা জানার আগেই কাউকে পদটির দায়িত্ব দেওয়া ঠিক বলে আমার মনে হচ্ছে না। এটা তো উচিত নয়, তাই না? কিন্তু মহারাজ, সেনাপতি পুত্রকে সেনাপতি তৈরি করা এটা আমাদের সংস্কৃতি। যদি আপনি এই সংস্কৃতিকে অস্বীকার করেন, কালকে যদি তাহলে আমাদের পুত্রকে রাজসিংহাসনে বসাতে প্রজারা অস্বীকার করে? না দেবী, না, আমি উত্তরাধিকারী পদকে মানি না। তুমি তো জানো যে আমি অনেক ভূভৌতিক বস্তুর ওপর বিজয় প্রাপ্ত হয়ে এই রাজ্যের রাজা হয়েছি। এই রাজ্য আমাকে আমার বাবা উত্তরাধিকারী সূত্রে দেননি। পরবর্তীকালে আমার পুত্র যখন তার নিজের যোগ্যতা প্রমাণ করবে, ঠিক তারপরেই আমি তাকে এই রাজ্যের রাজা বানাবো। তাই এই উত্তরাধিকারী পদটাকে সেনাপতি পদের সাথে সাথেই শেষ করছি। কিন্তু এটা সবার সহমতের সাথে হওয়া উচিত। এই জন্যই এই সমস্যার কিভাবে সমাধান করব সেটা বুঝতে পারছি না মহারানী। যদি আপনার আমার উপর ভরসা থাকে, তাহলে আমি আপনাকে এই সমস্যার সমাধান বলতে পারি। সবার সহমত পেয়ে যাই আর এই সমস্যার সমাধান হয়ে যাক, এর থেকে বেশি আর আমি কি চাইতে পারি? কিন্তু আপনি বলুন, আপনি সেনাপতি পদের জন্য কাকে যোগ্য মনে করেন? ওই আমাদের রাজবৈদ্যের পুত্র অনন্ত আছে না, ওর প্রতিভা আর ওর শক্তিকে নিজের চোখের সামনে আমি প্রত্যক্ষ করেছি জঙ্গলে শিকার করতে গিয়ে। তাই এই পদের জন্য সঠিক মানুষ আমার ওকেই মনে হয়। তাহলে একটা কাজ করুন, কুশলতা এবং বলের প্রতিযোগিতা রাখুন। অনন্ত এবং ওই সেনাপতির পুত্র শক্তিপদ সাথে আরও অনেককে প্রতিযোগিতায় অংশ নিতে ডাকুন। এর মধ্যে থেকে 4 জন প্রতিভাশালীকে বাছুন। দেখবেন নিশ্চিত রূপে অনন্ত নিজের স্থান দখল করে নেবেই মহারাজ। শুধু জায়গায় নয়, বরং সে তার সঠিক প্রতিভা দেখিয়ে অনন্ত যে কাউকে
খুব সহজেই হারিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। খুবই উচিত কথা মহারাজ। প্রতিযোগিতা সাধারণের মধ্যে হবে, এই খবর রাজ্যে পাঠিয়ে দিন। আর মন্ত্রীকে বলুন এবার সেনাপতি নির্বাচন একটু অন্যভাবে হবে, এটা যেন উনি প্রজাদের মধ্যে প্রচার করে দেন। অবশ্যই দেবী, এক্ষুনি সেনাপতি পদে প্রতিযোগিতার জন্য আমি সন্দেশ পাঠিয়ে দিচ্ছি। আর তারপর মহারানীর বলা কথা অনুযায়ী কুশলতা ও বলের প্রতিযোগিতা রেখেই তার মধ্যে 4 জন প্রতিভাশালীকে নির্বাচন করা হয়। রাজা ঠিক যেমন ভেবেছিল তার মধ্যে অনন্ত প্রথম স্থান অধিকার করে। পরের দিন রাজ দরবারে রাজা সমুদ্রবর্মন সমস্ত মন্ত্রীদের উপস্থিতিতে বলেন যে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগীদের আমি অভিনন্দন জানাচ্ছি। এবার যেটা আমি আপনাদের বলতে চলেছি তাতে আপনারা সকলে সহমত হবেন, এটা আমি কামনা করছি। এখন যে প্রতিযোগিতা হবে তাতে 4 জন যুবক তাদের প্রতিভা দেখাবে। মৃত সেনাপতির পুত্র যুবক শক্তিপদ তাদের মধ্যে একজন। নতুন সেনাপতি হওয়ার সুযোগ এই 4 জনের মধ্যে কে পাবে তা প্রতিযোগিতা হওয়ার পরেই বোঝা যাবে। আমি জানি যে এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, কিন্তু নতুন নিয়মকে স্বাগত জানানোর ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা চাইছি। এইভাবেই রাজা সমুদ্রবর্মনের কথা মতো সমুদ্রবর্মনের পদ অনুযায়ী ওনার শুরু করা এই নতুন নিয়মকে সবাই সহমত দেন। আমার পরিকল্পনাকে স্বাগত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে এটা ভেবে নিন যে পরিকল্পনাটা কোনো রাজার নয়, বরং ঈশ্বর তৈরি করেছে। তাই আমি এই পরিকল্পনাটা লাগু করছি। আর আমার বিচার এটাই যে এতে আমি আমার রানীরও সাহায্য নিতে চাই। আর এরপরে উনি ওনার রানী লক্ষ্মীকে এমনটা বলেন, মহারানী, এখন আমি যে পরিকল্পনাটা বলতে চলেছি তা লাগু করার জন্য আপনি আমায় সাহায্য করুন। অবশ্যই মহারাজ, আমাকে কি করতে হবে বলুন। তারপর 4টে ছোট ছোট কাগজে প্রতিযোগীদের নাম লিখে সেটা রানীর হাতে দিয়ে দিলেন। তারপরে ওই চিরকুটগুলো নিয়ে মহারানী পাশের ঘরে প্রত্যেকটা চিরকুটকে একটা বাক্সে রেখে সবকটা বাক্সকে একসাথে একটা থালায় নিয়ে এসে মহারাজের সামনে রেখে দেন। আর কোন বাক্সে কার নাম আছে এটা কেউ জানতো না। তারপর মহারাজ দরবারে উপস্থিত লোকজনদের বলেন, এখানে 4খানা বক্সে সেনাপতি পদের জন্য বেছে নেওয়া 4 জনের নাম লেখা আছে, তোমরা দেখতে পাবে। আমার তো ইচ্ছে এই 4 জনের মধ্যে অনন্তকে সেনাপতির পদটা দেওয়ার, আর আমি তা দিতেও পারি, কিন্তু আমার নির্ণয় সংস্কৃতির বিরুদ্ধে হওয়ার কারণে আমি তা করতে পারবো না। তাই আমি আপনাদের মন থেকে সংশয় দূর করার জন্য আজ এই প্রতিযোগিতা রেখেছি। এরপরে আমি যাকে বেছে নেব তাতে আপনাদের সহমত থাকবে, আর এটাই সঠিক থাকবে। মহারানী প্রত্যেকটা বাক্স খুলবেন, আর তার মধ্যে লেখা নামটা আমি বলবো। যে নামটা আমি বলবো আর সেই নামটা যদি ওই বাক্সের ভেতরে থাকা কাগজের নামের সঙ্গে মিলে যায়, তাহলে সেটাই আমি ঈশ্বরের নির্দেশ বলে মেনে নিয়ে এই রাজ্যে সেনাপতি হিসেবে ঘোষণা করব। সমুদ্রবর্মনের কথাকে ওখানে উপস্থিত সমস্ত প্রতিযোগী, সমস্ত মন্ত্রীগণ সবাই মেনে নেন। মহারানী লক্ষ্মী ওখানে রাখা সমস্ত বাক্সগুলো থেকে একটা একটা করে উপরে তুলে দেখান। প্রথম বাক্সটাকে দেখে সমুদ্রবর্মন বলেন যে ওতে রাজনাথের নাম লেখা আছে। আপনি তাড়াতাড়ি বক্সটা তুলে নিয়ে রাজনাথকে দিয়ে দিন। তখন মহারানী ওই বাক্সটা রাজনাথকে দিয়ে দেয়। এরপর দ্বিতীয় বাক্সটা তুললেন। রাজা ওটা মৃত্যুঞ্জয়কে দিতে বলেন, আর তৃতীয় বাক্সটা শক্তিপদকে, আর শেষ বাক্সটা অনন্তকে। রাজার কথা অনুযায়ী মহারানী বাক্সগুলো দিয়ে দেয়। এরপরে কোন বাক্সে কার নাম লেখা আছে তা আমি জানি না। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলে দিয়েছি। ঈশ্বরের কৃপাতে যে বাক্সটা যে ধরেছে সেই বাক্সে যদি তার নাম বেরিয়ে আসে, আমি তাকে এই রাজ্যের সেনাপতি পদ দিয়ে দেব। মহারাজ, আমার একটা সন্দেহ আছে। যদি একজনের বদলে বাকি বাক্সগুলোতে সবার নাম সমান থাকে, তাহলে আপনি কি করে বাঁচবেন? খুব ভালো প্রশ্ন করেছেন মন্ত্রীমশাই। এখন যার নাম
ওই বাক্সের মধ্যে সমান আসবে তাদের মধ্যে প্রতিযোগিতা রেখে আমরা বিচার করব আর আমরা সেনাপতি পেয়ে যাব। এই বিচারটা খুব ভালো মহারাজ। তো যুবকরা, এখন তোমাদের কাছে যে বাক্সগুলো আছে তা তোমরা খোলো, আর যদি বাক্সের মধ্যে তোমাদের নাম থাকে তাহলে এগিয়ে এসো, আর যদি তোমাদের বক্সের মধ্যে নাম না থাকে তাহলে এই প্রতিযোগিতা থেকে তোমাদের বাইরে চলে যেতে হবে। তারপর 4 জন যুবককে নিজেদের হাতের বাক্সটা খুলে তাতে ওদের নিজের নাম লেখা আছে কিনা দেখতে মহারাজ নির্দেশ দেন। সেখানে উপস্থিত সমস্ত লোকজন উৎসুকভাবে অপেক্ষা করতে থাকেন। সেই 4 প্রতিযোগী নিজেদের বাক্স খুলে সেখানে উপস্থিত কাগজে নিজেদের নাম লেখা আছে কিনা সেটা দেখে, কিন্তু 4 জনের মধ্যে কেবল অনন্তের বাক্সে ওর নাম লেখা থাকার কারণে ও সামনে আসে এবং বলে যে, মহারাজ, আমার বাক্সের ভেতরে আমার নাম আছে। খুব ভালো কথা। বাকি 3 জন ব্যক্তিও তাদের বাক্স খুলে দেখান। ওখানে উপস্থিত বাকি 3 জনের বাক্সের মধ্যে ওদের নাম আসেনি, ওদের বদলে অন্য কারোর নাম এসেছে। তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তাদের প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে হয়। তারপর শুধু একমাত্র ব্যক্তি অনন্ত। রাজা ঠিক যেরকম ভেবেছিলেন তাকে সেনাপতির পদে নির্বাচন করা হয়। সাব্বাস। এর মানে হলো প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অনন্ত, আর তাকেই ঈশ্বর বেছে নিয়েছেন। তাই আমি ওকে এই মুহূর্তে সেনাপতি ঘোষণা করছি। ঠিক যেই রকম মহারাজ চাইতেন, মহারানীর দেওয়া উপদেশ অনুযায়ী মহারাজ অনন্তকে সেনাপতি বানিয়ে দেন। ওই পদকে অনন্ত খুব খুশিতে গ্রহণ করে আর রাজার সঙ্গে গিয়ে দেখা করে আর ওনাকে গিয়ে বলেন যে, নমস্কার মহারাজ, আমাকে বেছে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এসো অনন্ত, এসো। এই পদের জন্য আমি তোমাকে বাছিনি, বরং তোমার প্রতিভা এই রকমই। উত্তরাধিকারী সংস্কৃতি শেষ করে সবাই মিলে তোমাকে বেছে নিয়েছে। এখন এই রাজ্যের সুরক্ষার দায়িত্ব তোমার হবে। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, আমার একটা সন্দেহ আছে। প্রতিভাশীল প্রতিযোগিতাতে আমি আমার প্রতিভা দিয়ে জিতে গেছি, কিন্তু যে দ্বিতীয় প্রতিযোগিতাটি আপনি রেখেছিলেন তাতে আমার নাম এলো। এটা কি করে সম্ভব হলো তা আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এটা মহারানীর পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোমার প্রথম প্রতিযোগিতা জেতার পর উত্তরাধিকারীর বিরুদ্ধে গিয়ে তোমাকে সেনাপতি পদ দিতাম তাহলে এটা সবাই স্বীকার করতো না। সেই জন্য একটা ছোট পরিকল্পনা বানিয়ে, এটা ঈশ্বরের ইচ্ছে ছিল, এই রকমটা সবাইকে বুঝিয়ে দিলাম। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। ওই 4টে বাক্সে যখন মহারানী চিরকুট রেখেছিল তখন সে বাক্সগুলোকে একটা ক্রমে সাজিয়েছিল। তারপর ওই বাক্সগুলো যখন উনি আমাকে দেখালেন তখনই বাক্সগুলোকে ওপরে দেখানোর সময় যে ক্রম অনুযায়ী উনি বাক্সগুলোকে ধরেছিলেন সেই হিসেবে আমি সবার নাম বলেছি। ঠিক যেমন মহারানী বলেছিলেন, উনি যদি বাক্সের ওপর ডান হাতটা রাখতেন তাহলে শক্তিপদর নাম, আর নিচের দিকে বাম হাতটা রাখলে তোমার নাম। আর ঠিক এইভাবেই আমি তোমার নাম ছাড়া বাকি 3 জনের নাম ভুল বলেছি। আর এই কারণেই তোমার কাছে যে বাক্স ছিল তাতে তোমার নাম পাওয়া গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। উত্তরাধিকারী গুরুত্ব পায় না, শুধু প্রতিভা গুরুত্ব পায়। এটা মেনে নিয়ে আপনি আমাকে এই পদের জন্য বেছে নিয়েছেন। এর জন্য আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব মহারাজ।